প্রথম শব্দ দ্বীন, যেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার সময় বলি রিলিজিয়ান, বাট ইট ইজ নট ট্রু ট্রান্সলেশন অফ দ্বীন। ইংরেজিতে আপনি যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন, দ্বীনের যে ট্রান্সলেশন করা হয়েছে, এক সময় আমরা অক্সফোর্ডের প্রফেসরের সাথে আমরা স্বাভাবিক একটা প্রোগ্রামের মধ্যে মিলিত হয়েছিলাম, তখন আমি ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এই জায়গার মধ্যে ভুলগুলা শুধরে দিলে ভালো হয়, কারণ অক্সফোর্ড ডিকশনারির মধ্যে তার ভুল থাকা যায় না। দ্বীন শব্দের ওনারা ওখানে ট্রান্সলেশন করেছেন রিলিজিয়ান, কিন্তু রিলিজিয়ান হচ্ছে দ্বীনের একটা অংশের নাম, নট ফুল বডি। দ্বীন তো একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড, সেই কম্প্রিহেন্সিভ ওয়ার্ডের একটা ডাইমেনশন হচ্ছে রিলিজিয়ান। রিলিজিয়ান মানে হচ্ছে কিছু ভ্যালিউস, ওয়ার্শিপ, রিচুয়াল, মানে কিছু প্রার্থনা, নামাজ, দোয়া, এরপরে আপনার কিছু মোরাল কোড, মোরাল এন্ড এথিক্যাল ভ্যালিউস, বাস এতটুকু। কিন্তু দ্বীন তো একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড। দ্বীনের মধ্যে সেকুলার লাইফ, রিলিজিয়াস লাইফ, আপনার সমস্ত জীবন দ্বীনের ভিতরে অন্তর্ভুক্ত। দ্বীন যদি আপনার সামগ্রিক জীবনের সমাধান দিতে না পারে, তাহলে তো দ্বীন দ্বীন হতে পারবে না। তো আমাদের ধর্মের হেডলাইন হচ্ছে দ্বীন। তা আমি দ্বীনটা কি সেটা জানবো। এরপরে ঈমান, ঈমান শব্দটা এটা কি, এটা কেন প্রয়োজন, এই জিনিসটা জানবো। এরপরে যেহেতু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের নবীর কিছু চারিত্রিক সৌন্দর্য, যেটা আমাদের বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। আমরা আর কথা লম্বা না করি, সম্মানিত উপস্থিতি, এখন আমরা যে পরিস্থিতিতে আছি, পৃথিবীতে 1700 শতাব্দীর পর থেকে পৃথিবীটির পট পরিবর্তন হওয়া শুরু করেছে। এখানে মেইনলি যে মুভমেন্ট শুরু হয়েছে, আমি সেটাকে অন্য নাম না দেই, অনেকেই বলে এটা মুভমেন্ট অফ সেকুলারাইজেশন, দিস দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট টু নেম দেম। আমি যেটা মনে করি সেটা হচ্ছে মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন। ওয়েস্ট চাই, আমরা ওয়েস্টের মতো করে চিন্তা করি, ওয়েস্টের মতো করে কাপড় পরি, ওয়েস্টের মতো করে খাওয়া দাওয়া গ্রহণ করি। আপনি যখন ওয়েস্টের আপনার চিন্তা, চেতনা, লাইফস্টাইল সবকিছু, আপনি যখন ওয়েস্টার্ন ধাঁচের বাইরে আসবেন, তো ওয়েস্টার্ন হয় আপনাকে আনডেমোক্রেটিক বলবে, অথবা বলবে আপনার এখানে হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে। তাদের এখানে কিছু কোড ওয়ার্ড আছে, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি। যেভাবে আমাদের মুসলিম দুনিয়ার মধ্যে ওয়েস্ট যখন ক্ষমতায় আসা শুরু করেছে, তখন আমাদের মুসলিম দুনিয়ার পতনও হয়েছে। সৌদি আরব নামক একটা রাষ্ট্রস্থান হয়েছে, তাদের ওখানে দুইটা কোড ওয়ার্ড তারা বানিয়েছে, শিরক এবং বিদআত। শিরক এবং বিদআত, ওনারা শিরক এবং বেদাতের উপর কাজ করে, আমাকে ডিফাইন করতে দেয় না, ডিফাইন করবেন উনি। এখানে যে মুসলিম মিল্লাতের 1200 বছরের ইমাম, আইম্মা, রিসার্চ, কেউ কারো কোনো ডেফিনিশন আমি শুনবো না, আমি যেরকম ডিফাইন করবো সেরকম। ওনারা চাই ওনাদের অবস্থান সুদৃঢ় হোক মুসলিম বিশ্বের মধ্যে, এবং ওনারা এই দুইটা জিনিস, শিরক এবং বিদআত, এটা এই প্রোডাক্টগুলোকে আপনি বাজারজাত করার জন্য, আই এম ভেরি সরি টু সে, আমি এটাকে প্রোডাক্ট বলছি অন্য কারণে, এই দুইটা জিনিসকে বাজারজাত করার জন্য ওনারা দুইটা প্রতিষ্ঠান খুলেছেন। এগুলাকে ইউনিভার্সিটি বলা হয়, মদিনা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে ফর এক্সাম্পল, ইফ আই ওয়ান্ট টু স্টাডি, আমাকে কিন্তু সুযোগ দেওয়া হবে না। কেন? কারণ এখানে আমার নির্দিষ্ট ব্যক্তি থেকে সিগনেচার লাগে, উনি আমাকে কখনো সার্টিফাই করবে না টু গো দেয়ার এন্ড টু স্টাডি দেয়ার। তো ওনাদের নির্দিষ্ট মাইন্ডসেটের নির্দিষ্ট ক্যাটাগরির কিছু মানুষ আছে যারা ওখানে যায়, গিয়ে ওখানে শিক্ষা গ্রহণ করে। আমি ওনাদের শিক্ষা বা এই সমস্ত কোনো কিছুকে আন্ডারস্টিমেট করা, এগুলো আমার মুখ্য উদ্দেশ্য না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন ওখান থেকে এসে শুধু এই দুইটা জিনিসের প্রপাগেট করেন, বর্তমান সময়ের মধ্যে আপনারা দেখেন শিরক এবং বিদআত নিয়ে একটা বিগ কনফিউশন সোসাইটির মধ্যে তৈরি হয়েছে, যেটা 1700-1800 শতাব্দীর গত 200 বছর 150 বছর পিছনে ফিরে গেলে আপনি এই জিনিসগুলো পাবেন না মুসলিম উম্মতের মধ্যে। সেম ক্যাটাগরিতে এখানে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এর নাম দিয়ে অনেক বেশি প্রমোট করা হয়েছে, এবং এই দুইটা ডেফিনিশনকে, এই দুইটা জিনিসের ডেফিনিশনকে ডিসাইড করার জন্য কিছু ইনস্টিটিউশন বানানো হয়েছে। ওনাদের ইচ্ছা মতো ওনারা ডিফাইন করে, ওনাদের ইচ্ছে মতো ওনারা ডেফিনেশন পরিবর্তন করে। ফর এক্সাম্পল, ফিলিস্তিনের মধ্যে এখন যুদ্ধ হচ্ছে, বাচ্চাদের রক্ত ঝরছে, এখন কিন্তু আপনি হিউম্যান রাইটস ডিফাইন করতেছেন না, এখন আপনার ডেফিনিশন চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসগুলো শুরু হয়েছে 1700-1800 শতাব্দীর পর থেকে, বিশেষ করে এন্ড অফ দি 17th সেঞ্চুরি, ওয়েস্টার্নাইজেশন মুভমেন্ট। এই মুভমেন্ট এরা চেষ্টা করেছে জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগ থেকে যেন ধর্মটাকে আলাদা করে ফেলা যায়। এটাকে আপনি মনে করতে পারেন যে
সরকারি মানে পলিটিক্সের ক্ষেত্রে, ইউনিভার্সিটিতে সিলেবাসের ক্ষেত্রে, মোরালিটির ক্ষেত্রে এবং কালচারের ক্ষেত্রে। মোরালিটির ক্ষেত্রে এটাকে আপনি মনে করতে পারেন সেকুলারাইজেশন অফ মোরালিটি, অথবা সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ পাওয়ার। এই চারটা জায়গা থেকে আপনি পরিপূর্ণরূপে ধর্মকে বাদ দিয়ে দিয়েছেন। আমি ওই ডিপে যাচ্ছি না, শুধু আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমরা এখন কোন পরিস্থিতিতে আছি। আর্ট এন্ড কালচারের নাম দিয়ে আপনি যখন দিনটাকে, দিনের ক্যাপস লককে, দিনের আদর্শকে আপনি ওখান থেকে বাদ দিয়ে দিয়েছেন, তো ওখানে কোনো আর ক্যাপস লক রইল না। আর্ট এন্ড কালচারের নামে আপনি আগে যেখানে ওয়ার্শিপ প্লেসে একত্রিত হতেন, সেখানে এখন আপনি থিয়েটারে একত্রিত হতেন। নাটক, সিনেমা, থিয়েটার, ওই জায়গাটা দখল করে নিয়েছে। এবং ওখানে ধর্মের কোনো আবহ না থাকাতে বা ক্যাপসলক না থাকাতে কি ঘটনা ঘটতেছে এবং বর্তমানে কি ঘটনা ঘটছে। গত পরশু আমাকে একজন নাটকের সংলাপ দিয়েছে। রাতে আমার ঘুম আসতেছিল না, আমি আমার মেয়েকে কোন সমাজে রেখে যাচ্ছি। আমার খুব ইচ্ছে করতেছিল আমি ডাইরেক্টর মহোদয়কে ফোন করে বলি, আপনারা এগুলো পান কোথায়? এই জিনিস আপনাদেরকে পুশ করে কি? আপনারা এগুলো রিসিভ করেন কোত্থেকে? ভদ্রলোক যারা, যে ছেলেটা নায়ক ছিল, আমি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ভদ্রলোকের সাথে দেখা হবে, আমার তাকে জিজ্ঞেস করার বড় ইচ্ছা, আমি তাকে জিজ্ঞেস করব, এই যে কথাটা আপনি বললেন, এটা আপনি আপনার বোনকে শোনাচ্ছেন, আপনার মাকে শোনাচ্ছেন, এটা আমার সংস্কৃতি, আপনি এটার মাধ্যমে অশ্লীলতার এক গণবাজার আপনি গরম করেছেন। এবং অশ্লীলতা এত দ্রুত সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আপনি একটা সমাজ যখন অশ্লীল হয়, সমাজটা অস্থির হবে। আপনি ওই সমাজকে অস্থিরতা থেকে বাঁচাতে পারবেন না। No matter how developed you are, no matter how educated you are, no matter what is your financial condition, how strong you are, how strength or how strong your each and every dimensions of your life, no matter, আপনি লাইফের মধ্যে স্থিরতা প্রতিষ্ঠা করতে পারবেন না, যেটা ওয়েস্ট পারে নাই, যেটা আমেরিকা, ইংল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ পারে নাই। হাহাকার চলতেছে সব জায়গার মধ্যে। আপনি যখন অশ্লীলতার বাজার গরম করবেন, এখানে বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। আপনি যখন এটা বেড়ে যাবে, বিয়ে প্রথা বন্ধ হবে। বিয়ে প্রথা কেন বন্ধ হবে? কারণ সমাজের মধ্যে থেকে ট্রাস্ট উঠে যাবে, কেউ কাউকে ট্রাস্ট করবে না। আপনি যখন ট্রাস্ট উঠে যাবে, বিয়ে প্রথা বন্ধ হবে, অটোমেটিক্যালি ক্রাইম রেট, রেপ রেট এগুলো অনেক উপরে চলে যাবে। দিন কেন প্রয়োজন? আমার নবী কেন বলেছেন এই জায়গার মধ্যে ব্যারিয়ার দিয়ে দাও, বার দিয়ে দাও, প্রতিবন্ধকতা সৃষ্টি করো? এটা করিও না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মাধ্যমে আমাদেরকে কি বলা হচ্ছে? আমি ইংল্যান্ডে ছিলাম, এক ভদ্রমহিলা আমাকে বলছেন যে মুসলমানদের মধ্যে ছেলেরা যদি 4 বিয়ে করতে পারে, তো মেয়েরা করতে পারে না কেন? এটা একটা ঢং পৃথিবীর মধ্যে রচনা করা হয়েছে। ওখানে ওয়েস্টার্ন একজন জার্নালিস্ট ছিলেন। আমি বললাম, আপনি যে সোসাইটির মধ্যে বসবাস করছেন, সেখানে এক সোসাইটির এক পুরুষে মিনিমাম 19 জন মেয়ে থাকে। আপনি কাউকে কোনো রাইট দিচ্ছেন না। এখানে আমাদের এখানে 4 জনকে বিয়ে করতে বলে নাই, বিয়ে একজনকে করতে বলেছে। 4 জনকে ইন কোর্স অফ নেসেসিটি, যখন প্রয়োজন হয় তখন করতে বলা হয়েছে। এটাকে সুন্নত করা হয় না, এটা আপনার ধর্মের মধ্যে ইট ইজ অ্যালাউড। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এখানে নসলকে, বংশ পরিক্রমাকে অনেক 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 গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমাদের শরীর এটা একটা টাউনের মতো, একটা শহরের মতো। এখানে ইনহ্যাবিটেন্ট কি, কারা থাকে এই শহরের মধ্যে? তোমার লাস্ট, তোমার ডিজায়ার, তোমার আচার আচরণ এবং আপনার অশ্লীলতা, আপনার এই শহরের মধ্যে আপনার ডিজায়ার থেকে শুরু করে, লাস্ট থেকে শুরু করে, লালসা থেকে শুরু করে সব এখানে বসবাস করে। আপনি যদি এটাকে মনিটরিং না করেন, আপনি এটাকে যদি কন্ট্রোল না করেন, আপনার লাস্ট ডিজায়ার যদি অদম্য হয়ে যায়, ও তো কোনো গ্রামার মানবে না। ও যদি কোনো গ্রামার না মানে, আপনি চিন্তা করে দেখেন সোসাইটির অবস্থা কি হবে, যেটা ইংল্যান্ড আমেরিকার মধ্যে হচ্ছে। আপনার পিতৃ পরিচয় থাকবে না। তো আমাদের ধর্ম বংশ পরিক্রমাকে অনেক অনেক গুরুত্ব দিয়েছে। এই গুরুত্ব দিতে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে এবং মেয়েদেরকে একটা ড্রেস কোড দিয়েছে। মেয়েদের ড্রেস কোড, আমার মায়ের ড্রেস কোড আমার চেয়ে একটু ভারী করে দিয়েছেন। কেন? কারণ আমার মা এই সোসাইটির বংশ পরিক্রমাকে ইনট্যাক্ট রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমার মার।
সেই কারণে আমার মার পায়ের নিচে বলেছে আমার বেহেশত, আমাকে বেহেশত তালাশ করতে বলেছে আমার পায়ের, আমার মায়ের পায়ের নিচে। এবং আপনি মা বলেন, বোন বলেন, মেয়ে বলেন, ফুফু বলেন, খালা বলেন, নানি বলেন, দাদি বলেন, মেয়েরা যে রুলগুলো প্লে করে, আমি ওই প্রোগ্রামের মধ্যে আমি বলছি, আপনি দেখেন, আপনি মনে করতেছেন মেয়েদের দাম না, আমি আপনাকে দেখাই মেয়েদের দাম আছে কিনা। তখন আমি ছেলেদেরকে সবাই মজলিসের মধ্যে বসা আল্লাহ, আমি একটা একটা কথা বলবো, আপনারা আপনাদের সাপোর্ট জানাবেন। আপনার ছেলে এবং মেয়ে কোনটাকে আপনারা সাপোর্ট করেন? সব পুরুষ একসাথে হাত তুলেছে মেয়ে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, আমি 2 হাত তুলে দেবো, আমার মেয়ে আমার যায়। ছেলে ঠিক আছে আপন জায়গায়, কিন্তু আমার মেয়ের কোনো তুলনা নাই। আচ্ছা, আমার মা এবং বাবা, স্বাভাবিক সবাই মায়ের কথা বলবেন। দাদা এবং দাদি, সবাই দাদির কথা বলে। খালা খালু, কার কথা বলবেন? খালু, অফকোর্স নট, আমার খালা। আমার নানা নানির মধ্যে আমার নানি, আমার ফুফু এবং ফুফার মধ্যে আমার ফুফু, আমার ভাই বোনের মধ্যে আমার বোন। সব জায়গায় আমাদের প্রায়োরিটি কোথায়?